এই কার এত বড় সাহস রে, কার এত বড় সাহস যে আমাদের রচু দিদি, না মানে দিদি নম্বর ওয়ানের রচনা দিদিকে সরিয়ে স্বস্তিকা মুখার্জি দিদিকে এনেছে, তাও আবার তাকে না জানিয়ে। আমাদের রচনা দিদি কত কিছু জানে, অনেক কিছু জানেন আমাদের রচনা দিদি, আবার অনেক কিছু জানেও না। যেমন রচনা দিদি কি কি জানে, রচনা দিদি রচনা করতে জানে। যাই হোক, এখন দিদি বাড়িতে বসে রচনা করুক আর বিশ্রাম করুক। রচনা দিদি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে হুগলিতে যাওয়ার পরে, হুগলিতে প্রার্থী হওয়ার পরে। তোমাদের মনে নেই, কুইন্টাল কুইন্টাল জল, চারিদিক ধোয়া ধোয়া। রচনা দিদিকে না দিদি নম্বর ওয়ান থেকে বের করার পরে না আমার চোখ থেকে সারাদিন শুধু কুইন্টাল কুইন্টাল জল বেরোচ্ছে, আর চারিদিক আমি ধোয়া ধোয়া দেখতে পাচ্ছি। তারপরে তোমাদের মনে নেই, মনে নেই ওই যে ওল 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 খাওয়ার ওল দিয়ে কত কিছু করেছে নাটক। তারপরে দই, উড়ি বাপরে বাপ, ভাবতে পারি না দিদি এইসব কথাগুলো বলেছে। আমাদেরকে এইসব কথাগুলো কোনোদিনও শুনতে পেয়েছি? দিদি প্রার্থী হয়েছে দেখে তো জানতে পেরেছি দিদির কাছ থেকে, তাহলে এটাও কম কিসের? আর সেখানে দাঁড়িয়ে তোমরা এত বড় সাহস, রচনা দিদিকে দল থেকে নয়, যে কি বলো না, দিদি নম্বর ওয়ান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওনাকে কিছু না জানিয়ে। এটা ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। উনি ভুল বলুক আর যাই বলুক, ওনাকে মানতে হবে সবার কথা। বাবা, উনি আবার হুগলিতে প্রার্থী হয়েছিল, বলছে যে ওনাকে যে ভোট দিয়ে জেতানো হয়েছে সেটা নাকি ওনার থোবড়া দেখে নাকি ওনাকে জেতানো হয়েছে। মমতা দিদির যে মানে ওই চিহ্ন বা মমতা দিদির যে মুখ, সেটা দেখে নাকি ওনাকে কেউ ভোট দেয়নি। উনি অভিনেত্রী, ওনাকে অভিনেত্রী হিসাবে ওনাকে সবাই নাকি ভোট দিয়েছে। আবার উনি আরও বলছে তৃণমূল নাকি চোর, উনি নাকি জানতেন না। মা গো, মরে যাই আমি, মরে যাই। উনি নাকি তৃণমূল দলে নাকি চুরি হতো, উনি নাকি কিছুই নাকি জানতেন না। উনি হচ্ছে দুগ্ধপোষ্য পিসু, ঠিক আছে? উনি কিছুই জানতো না, ঠিক আছে? মেন কথা হচ্ছে উনি এখন সব একুলো হারিয়েছে, ওকুলো হারিয়েছে। দিদি নম্বর ওয়ান থেকেও ওনাকে তাড়ানো হয়েছে, বেশ হয়েছে। উনি এদিকে হেরে গেছে। এখন তো আর তৃণমূলের দলে তো চুরি করতে পারবে না, চুরি করে করে এত করেছে, এখন তো সেটাও করতে পারবে না। দিদি নম্বর ওয়ান থেকে রোজগার করতো, সেটাও করতে পারে না। ওনার কিন্তু অলরেডি কিন্তু ব্রেন কিন্তু খারাপ হয়ে গেছে, তাই সবাই সাবধান, ঠিক আছে? যেসব সাংবাদিকরা ওনার কাছে যাবে ঠাবে সবাই সাবধান, উনি কিন্তু ঘেউ করে কামড় দিয়ে দেবে, জলাতঙ্ক কিন্তু রোগ হয়ে যাবে। ওনার কিন্তু ব্রেনে কোনো কাজ করছে না, ওনার সব কিছু হাতছাড়া হয়ে গেল, ঠিক আছে? যাই হোক, যদি তৃণমূল দলটা যদি জিততো তাহলে হয়তো উনি তৃণমূল দলে চুরি করতো বা তৃণমূল দলটা চোর, এগুলো হয়তো উনি বলতো না। যদি জিতে যেত তাহলে কি এই ধরনের কথাগুলো উনি বলতো না তো। উনি হেরে গেছে, দলটা হেরে গেছে দেখে তাই বলছে যে তৃণমূলে চুরি হতো, ঠিক আছে? ভাই তখন কেন বলনি? তখন কেন সাধারণ জনগণকে জানাওনি? সাংবাদিকদের সামনে এসে কেন বলনি যে তৃণমূলের দলে চুরি হতো? এখন হেরে যাওয়ার পরে বললেই মানুষ কেন বিশ্বাস করবে তোমার কথা? তুমি তো নিজের স্বার্থের জন্য বলছো, আমরা তো তোমার কথা বিশ্বাসই করব না, কেননা তুমি তো স্বার্থের জন্য বলছো। তখন কেন বলনি? আজকে যদি তৃণমূল দলটা যদি জিতে যেত তাহলে কি একবারও কি বলতে যে তৃণমূল দলে চুরি হয়? তাহলে তো বলতে না। তা তোমরা হচ্ছে মুখোশধারী মানুষ, তোমাদের মতন অভিনেত্রী আর অভিনেতা যারা দলে এসছে, যে দলে ঢুকেছে, আগের দলটাকেও খেয়েছে, এখন আবার যেখানে ঢুকেছো সেই দলটাকেও তোমরা খাবা। তোমরা রাক্ষস, খাওয়ার জন্যই তোমরা এসছো। তোমাদের শুধু টাকা ভালোবাসো তোমরা, টাকা ছাড়া তোমরা কিছুই চেনো না, ঠিক আছে? যাই হোক, তাও সর্বশেষে একটা কথা বললো, কার এত সাহস হলো যে আমাদের রচু দিদিকে মানে রচনা দিদিকে দিদি নম্বর ওয়ান থেকে সরিয়ে দেওয়ার জন্য আগে কোনো কিছু না জানিয়ে? ভুল হয়েছে। আমার সারাদিন চোখ থেকে কুইন্টাল কুইন্টাল জল বেরোচ্ছে, চারিদিক আমি ধোয়া ধোয়া দেখছি। যত সব অসভ্য মহিলারা সব এক একটা নাটক করতে করতে, জীবনে নাটক করতে করতে, ওই মানে মঞ্চে নাটক করতে করতে সাধারণ মানুষের জীবনে এসেও রঙ্গমঞ্চ নাটক মারছে। চল হট। দিদি নাম্বার ওয়ান। এখন থেকে নাকি আর রচনা বন্দ্যোপাধ্যায়কে ওই দিদি নাম্বার ওয়ানের শোতে দেখা যাবে না, তাকে নাকি বিনা নোটিশে তাড়িয়ে দিয়েছে। উচিত শিক্ষা দিয়েছে। যে কজন মমতা ব্যানার্জি হারার পরে গদ্দারি করেছে, মানে যে বিধায়ক তো আছেই, আর সাংসদদের মধ্যে রচনা ব্যানার্জি কিন্তু একজন। একদম খুব খুব খুশি হয়েছি বাবা, এইটাই উচিত ছিল। বাপরে, আজকে যুগ হয়ে গেছে, রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান করে যাচ্ছে বছরের পর বছর, কাউকে সুযোগই দেওয়া যাচ্ছে না। বাবা, সারা বাংলায় নাকি এইরকম রচনার মতো নাকি আর কেউ অ্যাঙ্কারিং করতেই পারে না।
আমি যদি খুব ভুল না করি, এই দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোটা কিন্তু শুরু করেছিল পুষ্পিতা বলে একজন। তারপরে মনে করতে পারছি না, ঠিকঠাক এক দুইজন আসতেও পারে, নাও আসতে পারে, আমি কনফার্ম নই। তারপরে তো একদম পার্মানেন্ট হয়ে গেল এই রচনা বন্দ্যোপাধ্যায়। ওই বিকেলবেলা টিভি খুললেই তার মুখখানা দেখতে হতো দিদি নাম্বার ওয়ানে। শোটা কিন্তু ভালো, কিন্তু বাবা ওই একই মানুষকে দেখে 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 আমার তো চোখে ছানি পড়ে গেছিল। আমি চোখটার অপারেশন আমাকে ক্যাটারাক্টের করতে হয়েছে, সত্যি বলছি। বাপরে, মাঝখানে একবার দেখেছিলাম দেবশ্রী রায় এসেছিলেন, অ্যাঙ্কারিং করেছিল দেবশ্রী রায়, খুব ভালো, দারুণ অ্যাঙ্কারিং করেছিল, আমার তো দারুণ লাগতো দেবশ্রী রায়ের সেই অ্যাঙ্কারিংটা। ভালো হয়েছে বাবা, এবারে আসে একই মুখ, দেখতে হবে না, এবার দেবশ্রী রায়কে দেখতে পাবো। ও বাবা, কিছুদিন পরে আবার দেখি হাজির হয়েছে সেই রচনা ব্যানার্জি, এসে আবার বলছে আমি ছুটিতে ছিলাম, ছুটি নিয়েছিলাম। এইটা বোঝাতে চাইছে, ওই দেবশ্রী রায়কে জি বাংলা তখনই সুযোগ দিয়েছে যখন রচনা ব্যানার্জি ছুটিতে ছিলেন, ওই বাড়িতে বসে বসে কফি খাচ্ছিলেন, এসি হাওয়া খাচ্ছিলেন, এই সময়। যাই হোক, দেবশ্রী রায়কে সেখানে রাখা গেল না, আবার ওই রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসতে হলো জি বাংলায়। বলিহারি বাবা, সবাইকে তো একটা সুযোগ দেওয়া উচিত। একচাটিয়া এরকম ব্যবসা ইংরেজরাও ভারতবর্ষে করতে পারেনি। বাপরে বাপ, যা পয়সা রচনা ব্যানার্জি এই শোটা করে পেয়েছেন, এখন থরে 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 অনেক পুরুষ সে টাকা দিয়ে খেতেই পারবে। বাবারে বাবা, এইরকম ভাগ্যের দরকার হয়। এরকম একটা শোতে পুরো কবজা জমিয়ে আরো কত তো রয়েছে আমাদের বাংলায়, যে আরা ওই দিদি নাম্বার ওয়ান এর অ্যাঙ্কারিংটা করতে পারতো, কাউকে সুযোগ দেয়নি। খুব ভালো হয়েছে এবারে, যেরকম গদ্দারিটা করেছে মমতা ব্যানার্জির সঙ্গে রচনা ব্যানার্জি, এবারে উচিত শিক্ষা দিয়েছে। এই দিদি নাম্বার ওয়ান করেই কিন্তু রচনা ব্যানার্জি এই সাংসদটাও হয়েছে। দিদি নাম্বার ওয়ান যদি না করতো, মমতা ব্যানার্জি কিন্তু টিকিটটা রচনা ব্যানার্জিকে কখনোই দিত না। কত বড় বেইমান না হলে দিদি টিকিট দিয়ে সংসদে পাঠালো, সাংসদ বানিয়ে, সে রাতারাতি বাবা সে একদম মুখ বেঁকিয়ে ঘাড় উঁচু করে কত রকমের লেকচার দিচ্ছে। বাপরে বাপ, মোদির দলে গিয়ে এখন নাকি খুব ভালো ভালো, খুব একেবারে এমন কাজ করবে সে আর বলার কথা নয়। রচনা ব্যানার্জি উনি বিখ্যাত ফিল্ম স্টার, উনি একমাত্র সেই ব্যক্তিত্ব কি কার সাথে কাজ করেছিল? অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, অভিষেক, বসুন আপনারা, সব গুলিয়ে দেন। অভিষেক ব্যানার্জি না, অমিতাভ বচ্চন, ঠিক করে বলো। হ্যাঁ, অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন। অমিতাভ বচ্চন কে? একজন বিখ্যাত মানুষ, একজন বিখ্যাত ফিল্ম স্টার, বড়লোক একজন মানুষ। তো অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছি, তো আমি কি করবো রে ভাই? আশ্চর্য বিষয়। অমিতাভ বচ্চন এখান থেকে কিসের ফ্যাক্টর? আর কি বলেছে, এটা আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে। তো ভাই, আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে সব মানলাম। আপনি কল্যাণ ব্যানার্জিকে নিয়েও বলেছেন এইসব কথাবার্তা। কি কল্যাণ দা নাকি কি করে শুধুমাত্র টিএমসির মামলা করে, আর নাকি কারোর কোনো মামলা করে না। আপনি জানেন না তো কল্যাণ ব্যানার্জি কে? কল্যাণ ব্যানার্জির শিক্ষা, কল্যাণ ব্যানার্জির যোগ্যতা, কল্যাণ ব্যানার্জির ওই সিনিয়র হাতা গাউনটার কতটা কনস্টিটিউশনাল ভ্যালুয়েশনে, সেগুলো বোঝেন আপনারা? আপনাদের বোঝার মতো যোগ্যতা নেই। যোগ্যতা আরবানাতে থাকলে হয় না, যোগ্যতা অর্জন করতে হয়। আমি আবারও বলছি আপনাকে, আরে ভাই, আমি আপনাকে ডাইরেক্ট বলছি, অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, আপনার যদি ক্ষমতা থেকে থাকে আপনি আপনার পোস্টটা থেকে রিজাইন করুন। রিজাইন করে এসে একটা সামান্য জায়গাটা, যে কোনো একটা কাউন্সিলর পোস্টের জন্য কন্টেস্ট করুন, আমি দাঁড়াবো আপনার বিপক্ষে। হুগলিতে যদি ওই ভদ্রলোকের নামটা ভুলে যাচ্ছে, খুব সিনিয়র পার্সন, আরে যে ভদ্রলোককে সরিয়ে ওই ছাগলটাকে দেবাংশুকে এবারে যে টিকিট দিল, কি অসিত মজুমদার বোধহয়, হ্যাঁ বোধহয় অসিত দাই, আজকে যদি আপনার বিপক্ষে, আমি চ্যালেঞ্জ করে বললাম, অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল মুখের ওপরে কথা বলতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, আপনার বিপক্ষে যদি আজকে রচনা দেবী আমি দাঁড়াই না নেক্সট ইলেকশনে, আপনাকে ল্যাজে গোবরে করে হারাবো। এত বড় কথা বলার ক্ষমতা রাখছি আপনাকে। কেন বলুন তো? মানুষ না, আর বাঙালি মানুষ স্পেসিফিক্যালি কি হয়, বাঙালিরা খুব গঠনমূলক সমালোচনা শুনতে এবং করতে ভালোবাসে। ওই দেখবেন অশিক্ষিতের মতো চিৎকার করা, হাই হাই করে বলা, এগুলো নয়।
আজকে লকেট চ্যাটার্জির এগেনস্টে আপনি দাঁড়িয়েছিলেন, আপনাকে হারানোর জন্য একটা বিখ্যাত মুখে দরকার ছিল, কিন্তু আপনি ফিল্ম স্টার। আমি অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল এভেন আপনাকে চ্যালেঞ্জ করলাম, আবার চ্যালেঞ্জ করলাম আপনার বিপক্ষে নেক্সট ইলেকশনে যদি তৃণমূল কংগ্রেস আমাকে টিকিট দেয়, যদিও সেটা আমি চাই না, যদি আমাকে টিকিট দেয়, আমি যদি আপনার বিপক্ষে দেয়, আপনাকে আমি 1-0 গোলে হারাবো। এত বড় ক্ষমতা রাখি, এত বড় কথা বলার মতো সাহস রাখি, ধক রাখি। আপনি যে পোস্টে আছেন না এই মুহূর্তে, পোস্টটা থেকে ভাই রিজাইন করুন, যা যা বেনিফিট নিয়েছেন সেটা রিজাইন করে মমতা ব্যানার্জিকে ফেরত দিন, দিয়ে আপনারা যান, যে আপনারা যে কোনো পলিটিক্যাল পার্টির হয়ে লড়ুন, আমার কোনো আপত্তি নেই। আমি চ্যালেঞ্জ করলাম, এগিয়ে যান, আপনি পারবেন না। আপনি কেন, আপনাদের মতো যে সমস্ত মানুষজন আজকে মনে করছেন আজকে কনস্টিটিউশনাল পোস্টটা থেকে আমি রিজাইন করে গিয়ে তারপরে করবো, চ্যালেঞ্জ করছি তো আপনাকে, এতবার বলছি আপনাকে, আপনি পারবেন না। আপনি কেন, আপনার মতো কেউ পারবে না। এই জায়গায় অ্যাকনলেজড হতে গেলে যথেষ্ট দম লাগে। আজকে মমতা ব্যানার্জি না থাকলে আপনি কেন, আপনার মতো অনেকজন কিচ্ছু করতে পারতেন না। হ্যাঁ, অ্যাজ আ ফিল্ম স্টার আপনি কতটা সাকসেসফুল সেটা এক্স্যাক্টলি আমার জানা নেই, তবে যতটুকুনি জেনেছি আপনি খুব একটা সাকসেসফুল নন। বেশ কয়েকটা জায়গায় আগেকার দিনে ওই অশিক্ষিত মানে ওই ভুলভাল ছবিগুলোতে অভিনয় পাট্টাট করতেন, সেই অনুযায়ী ঠিক আছে ভাই, হয়েছে, কোনো অসুবিধা নেই। সেই করেই মাল ঠাল কামিয়ে এখন আড়াবাড়াতে ফ্ল্যাট কিনেছেন 1-1.5 কোটি টাকা দিয়ে, সেই আপনার ব্যক্তিগত আমার কোনো আগ্রহ নেই। কিন্তু আপনি এক্স ফ্যাক্টর, মমতা ব্যানার্জি কিছু নন। আর আজকে দলের ভেতরে এত চুরি আছে, এই কথাগুলো চৌঠা মেয়েরাকে কোথায় ছিল? আমি কিন্তু চৌঠা মেয়েরাকেও যা বলে গেছিলাম তাই বলেছি, যে তৃণমূলের 99% লোকজন চোর, এখনো বলছি। এবং সেই চুরির দুর্নীতিগুলো আস্তে আস্তে খুলছে, আরো খুলবে। চৌঠা মেয়েরাকে আপনারা কোথায় ছিলেন? কোথাও ছিলেন না। আবারও বললাম শেষবারের জন্য, আপনার পোস্টটা থেকে আপনি ভাই রিজাইন করে দিন, রিজাইন করে তারপরে চলুন একসাথে কন্টেস্ট করবো, দেখি কে যেতে।